আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। উৎসব মুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফলাফল যাই হোক মেনে নেওয়ার আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। ভোটের জন্য প্রস্তুত দেশ। কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সরঞ্জাম। বৃহস্পতিবার রাতেই পাওয়া যাবে বেশিরভাগ ফল, জানালো ইসি। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। নেত্রকোনায় 4টি ভোট কেন্দ্র পোড়ানোর চেষ্টা দুর্বৃত্তদের। বগুড়ায় বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে। ভালো ভোট উপহারের প্রতিশ্রুতি আইজিপির। ভোটের ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক। মহাসড়কে দিনভর যানবাহনের চাপ। প্রচার শেষে নির্বাচনী কৌশল সাজাতে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বিদায়ের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্ত্রী ও স্বামীর সম্পদের হিসাব প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের সম্পদ বেড়েছে 1.5 কোটি টাকার বেশি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এ সময় জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়। গণভোট আগামী দিনের দেশের দিক নির্দেশনা নির্ধারণ করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি
নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 22 জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার উৎসব শুরু হয়েছিল তা শেষ হয়েছে আজ সকালে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 48 ঘন্টার আগে গণসংযোগের ইতি টানতে হয়। সেই অনুযায়ী সকাল 7:30টায় শেষ হয় রাজনৈতিক দলগুলোর প্রচার। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সুষ্ঠু ভোট আয়োজনে দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, থাকছে কড়া নিরাপত্তা। এর আগে পাঠানো হয় ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন। আগামীকাল কেন্দ্রে পৌঁছাবে ভোট গ্রহণের সামগ্রী। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেবেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। এদিকে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোয় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার 299 আসনে সকাল 7:30টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। প্রচার শেষ হলেও অপপ্রচারের শঙ্কা রয়েই গেছে। তাই গুজব শঙ্কা উপেক্ষা করে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করছে নির্বাচনের সফলতা। পাশাপাশি নিরাপদে নির্বিঘ্নে ভোটাররা যেন ভোট দিতে পারেন তা নিশ্চিতেও কাজ করছে নির্বাচন কমিশন। দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। 19 দিনের গণসংযোগে প্রাধান্য পেয়েছে নির্বাচনী ইশতেহার আর আসনভিত্তিক বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটের আগ পর্যন্ত আর কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, তাই সবাই এখন ব্যস্ত নির্বাচনী কৌশল নির্ধারণে। চলছে এজেন্ট ও সমর্থকদের সঙ্গে শলা পরামর্শ। প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি যেন শুধু কথার ফুলঝুরি না হয়, বাস্তবায়ন হোক যতটা সম্ভব প্রত্যাশা ভোটারদের। নির্বাচনে ঢাকার প্রতি আসনে 7 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বাড়তি চাপ না থাকলেও আইন অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। প্রেশার তো দূরের কথা, এই বিষয়ে কেউ যে বলবে যে প্রেশার দেওয়ার কোনো কিছু তারা চেষ্টা করবে, এরকম কিছু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এদিকে প্রচারণা শেষ হলেও নতুন শঙ্কা দেখা দিয়েছে গুজব বা অপপ্রচারের। মন্তব্য ফ্যাক্ট চেকারদের। সামনে আসলেই শেয়ার করে দেয়, এটা থেকে আমি মনে করি যে আরো বেশি ছড়ায় যে মিস ইনফরমেশন জিনিসটা। এই বিষয়টাই আমার মনে হয় যে আগামী 2 দিন একটু সতর্ক থাকা উচিত আমাদের। সব জল্পনা পেছনে ফেলে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যাপারে আশাবাদী ভোটাররা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হবে না। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের সব লক্ষ্য নিয়ে আছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রস্তুত থাকবে ইসি। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচনে নগদ টাকা ছড়ানো সহ কয়েকটি অভিযোগ জানায় তারা। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত মঙ্গলবার বিকেলে ইসিতে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত পরিমাণে ভোটার টার্ন আউট হবে। জানান, পুলিশদের বডি অন ক্যামেরার ফিড এবার থাকছে ইসির কাছে। আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে প্রায় 100 ভাগের কাছাকাছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটের দিন কেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয় ব্রিফিংয়ে। এছাড়া নির্ধারিত সময়ে বিকাল 4:30টার পর কেন্দ্রের চৌহদ্দিতে লোক থাকলে তাদের ভোটও নেওয়া হবে বলেও জানানো হয়। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল কোনো দলের পক্ষে ভোটারদের নগদ টাকা দেওয়ার অভিযোগ জানায় দলটি। সাক্ষাৎ শেষে তারা বলেন, শুধু প্রিজাইডিং অফিসারের সামনে নয়, এজেন্টদের সামনে নিয়েও যেন ব্যালট বাক্স দেখানো হয়। 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে যে নির্বাচনটা আমরা অর্জন করেছি, এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।
নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলেও দাবি করেন দলটির স্থায়ী কমিটির এই নেতা। যে নির্বাচন কমিশনের প্রস্তুতি যেন সর্বাত্মক হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভোটের সময় মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে, এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই কথাই বলেন তিনি। আরও বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮,৭৭০টি, ৯০ ভোট কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বডি ক্যামেরা ব্যবহৃত হবে। গেল ভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে পুলিশ। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশাই করেন পুলিশ মহাপরিদর্শক। কিন্তু এবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা ৩,০০০ই হোক আর ৬,০০০ই হোক। বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া ৪ আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। মধ্যরাতে হঠাৎই উত্তেজনা ছড়ায় বগুড়া নন্দীগ্রামের পারশুন এলাকায়। পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে বগুড়া ৪ আসনের বিএনপি ও জামাত প্রার্থীর সমর্থক এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। হামলায় আহত হন সালথা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ কয়েকজন। দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া ৪ আসনের ধানের শীষ প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, গতরাতে পারশুন এলাকায় জামাত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে যায় মাসুদ সহ বিএনপির প্রার্থীর কিছু সমর্থক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামাতের স্থানীয় আরও নেতাকর্মী সেখানে গিয়ে হামলা চালায়। মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলো বলতে না, আমরা দূরে আছি। বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, হামলায় মাসুদের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। এদিকে ছেলের উপর নৃশংস হামলার খবরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করেন বগুড়া ৪ আসনের জামাত প্রার্থী ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ। বিএনপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হামলার সাথে জামাতের কেউ জড়িত নয়। বিএনপি সভাপতি মাসুদ এবং তার ভাই রবিউল বাহিনীর প্রধান রবিউল, তাদের নেতৃত্বেই জনগণের সামনে তাদের আক্রমণ করা হয়। সেখানে তাদের মাথা ফেটে যায়, আমাদের কাছে ছবিগুলো আছে। তো এরপরে তাদেরকে সেখানকে মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে সেখানে দড়িতে বেঁধে রাখা হয়। হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। যারা আঘাতপ্রাপ্ত তারা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন। আশা করা যাচ্ছে যে আজকের মধ্যে মামলা, তারা অভিযোগ দিবেন এবং মামলা হবে। হামলার পর থেকেই পারশুন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার চেষ্টা করা হয় আরও 3টি কেন্দ্রে। সোমবার রাত 1:30 নাগাদ কয়েকজন দুর্বৃত্ত পৌর শহরের পার্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পুড়ে যায় কেন্দ্রের কয়েকটি বেঞ্চ। পরে লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামুন মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দড়িজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সকালে কেন্দ্রগুলো পরিদর্শন করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। মনে করে একটা সামান্য কিছু পড়ছে এই, আর একটু পেট্রোলের মতো কিছু পড়ে আছে। যে দরজাগুলো বন্ধ ছিল, বাট তারা একটা প্যানিক সৃষ্টি করার মতো, ওর জন্য আসলে সবগুলাতে আসলে চটের বস্তা কেরোসিন দিয়ে এরকম আসলে করছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি ঘোষণা করায় ঈদের আমেজ রাজধানীতে। ট্রেন, বাস, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন বাহনে করে নিজ নিজ এলাকায় ছুটছে মানুষ।
টানা ছুটিতে ভোট দেওয়ার পাশাপাশি প্রিয়জনদের সাথে ছুটি কাটাবেন তারা। এদিকে কয়েকগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গেছে যাত্রীদের। ভোট দিতে হবে, তাই বাড়ি যাওয়া চাই। যে যেভাবে পারছেন রওনা দিয়েছেন গন্তব্যে। ভোটের ছুটি এনে দিয়েছে ঈদের আমেজ। পরিবার পরিজন সহ ছুটছেন অনেকে। কমলাপুর আর বিমানবন্দর রেল স্টেশনে দেখা যায় কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ভিড়। ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চেপেছে শত শত মানুষ। ভোট দেবেন অনেক দিন পর, সেই আনন্দে যেন উবে গেছে যাত্রাপথের কষ্ট। সৌদি আরব 24 বছর কাটাইছি, এর মধ্যে জীবনে একবার ভোট দিছি পৌরসভার চেয়ারম্যান, আর কোনো ভোট দিতেছি না। ইনশাল্লাহ যাইতাছি। আমার মনের আশা যে 17 বছর পর একটা ব্যালট পেপার নেবো, একটা সিল নেবো, টেবিলে একটা সিল মারবো। ভোট দেওয়া লাগবে স্যার, ভোট তো কখনো দিই নাই, প্রথম ভোট দেব। ঈদের মতো একটা আনন্দ যে অনেকদিন ভোট দিতে পারি নাই, এবার যে একটা ভোট দিব। এই পর্যন্ত আসছে, এখান থেকে এসে তো এই ভোগান্তির মধ্যে পড়ছিলাম, তো ভোট দেওয়ার জন্য যাইতেছিলাম। সমান চাপ সড়ক পথে। রাজধানীর মহাখালী, গাবতলী আর সায়েদাবাদ বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। পরিবহনগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখ যাত্রীদের। ভোগান্তি আজকে এটা তো স্বাভাবিক, সবার মেনে নিতে হবে। এটা যাওয়া আসলে একটু হচ্ছে ঝামেলা, এমনি ভোটের আমেজ ভালোই লাগতেছে। মূল্যবান যে ভোটটা আছে সেটা আমাদের এলাকায় যে পরিবারের সাথে একসাথে দিব। কোনো গাড়ি নাই, এখন ভাড়া যায় না, একটু মানে যাইতে তো হবে। বেলা বাড়ার সাথে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। কয়েকগুণ ভাড়া আদায়ের মধ্যেই এক পর্যায়ে সড়ক থেকে উধাও হয়ে যায় বাস। এতে ক্ষুব্ধ হয়ে চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে যাত্রীরা। রাজনীতিপুর থেকে ময়মনসিংহ যাইতাম 100 টাকা দিয়া, আর তারা যাচ্ছে 700 টাকা দিয়া। আমরা কিভাবে যাব? একদম 500 টাকা করে ভাড়া নিচ্ছে। যেখানেই যাই ওই 500 নিচে নাই। পাবলিকের দুর্বলতার সুযোগ নিতেছে, এখন লোক বেশি দেখছে। রাজধানীতে দেখা গেছে গণপরিবহন সংকট। এই সুযোগে রিকশা, অটোরিকশা চালকরা ভাড়া হাঁকাচ্ছেন ইচ্ছে মতো। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলের 2 বিভাগের প্রায় 3 কোটি ভোটার মুখিয়ে আছে 12 ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ 250 প্রার্থী অংশ নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছোটখাটো অভিযোগ থাকলেও তারা আশা করছেন শান্তিপূর্ণ নির্বাচন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনে প্রশাসনিক অনিয়ম বা ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নেই। উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ঘুরে দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। দিনাজপুরের বালুবাড়িতে মা তৈয়বার নামের এই ভিলায় শৈশব কৈশোর কেটেছে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। এবারের নির্বাচনে সদর আসনের প্রার্থীও ছিলেন তিনি, কিন্তু 30 ডিসেম্বর তার মহাপ্রয়াণে এই আসনে বিএনপির প্রার্থী বদল হয়েছে। তবে থেকে গেছে তার দীর্ঘ ছায়া। এই বাবার বাড়িতে ওনার মা থাকতো, বাবা থাকতো, এইটুকুই আমরা জানতাম। তারপরে উনি নির্বাচন করতে চাইলো, হঠাৎ করে উনি চলে গেলেন। উনাকে আমরা স্মরণ করি। উনি আমাদের দুর্ভাগ্য বলা যায় যে উনি দিনাজপুরে উনি নমিনেশন ওনার নাম থাকার পরেও আমরা উনাকে এখানে পাইনি। 12 ফেব্রুয়ারি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আবার জুলাই সনদ বাস্তবায়নে এর সাথে প্রথমবারের মতো যোগ হয়েছে গণভোট। তাই নতুন বাংলাদেশ গড়ার এই নির্বাচনে ভোট দিতে অপেক্ষায় কৃষক, মজুর, শ্রমিক সহ সব শ্রেণীর ভোটাররা। সবাই করছে, ভোট দিতে যেতে হবে, ভোট দিতে হবে। আমাদের দেশে শান্তি হলেই আমরা ভালো, এটা চাই। পরিস্থিতি মোটামুটি খুব ভালো। এরকম পরিস্থিতি থাকলে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো, এটুকুই আশা করি। আমরা সঠিক ব্যক্তিকেই ভোট দিব, যে এলাকার কাজকর্ম করবে, ভালো করবে, তাকেই আমরা ভোট দিব। উত্তরের রাজশাহী বিভাগের 39 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 215 জন, আর রংপুরের 33 আসনের প্রার্থী 237 জন। এদের মধ্য থেকে প্রায় 3 কোটির বেশি ভোটার বেছে নেবেন জয়ীদের। ভোটারদের কাছে টানতে তাই ঘরোয়াভাবে শেষ মুহূর্তের কৌশল নির্ধারণে ব্যস্ত বিএনপি, জামায়াত 2 বড় জোটের প্রার্থীরা। পরস্পরের বিরুদ্ধে অভিযোগও আছে তাদের। তারা কিন্তু গুপ্ত বাহিনী, তারা কিন্তু বিভিন্নভাবে ভোটগুলোকে প্রভাবিত করতে পারে। তবে আমরা মনে করি যে যেখানে জনগণের জনস্রোত একদিকে চলে গেছে, সেখানে যতই ইঞ্জিনিয়ারিং, যতই যাই করুক, ইনশাল্লাহ আমার মনে হয় যে ইনশাল্লাহ
সেটা কাজে লাগবে না ইনশাল্লাহ। আমি এদিনকে একটা বক্তব্যে বলেছিলাম যে আমাদেরকে অনেক অন্য মার্কার ভাইয়েরা কোথাও কোথাও বলেছে যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে হাত কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে এবং গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। এটাকে কোট করে কিভাবে কথা মারপেচ করে তারা ফেসবুক পোস্ট থেকে বলেছে যে আমি নাকি তাদের হাত কেটে দিতে চেয়েছি। অনিয়ম বা কৌশলে প্রশাসনকে ব্যবহার করে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই বলে মনে করেন ঠাকুরগাঁ ৩ আসনের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে। প্রার্থীসহ ভোটাররা আশা করেন শান্তিপূর্ণ নির্বাচন হবে। উত্তরের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অনেকটা শান্তিপূর্ণ, তবে বেশ কিছু আসন ঝুঁকিপূর্ণ, যেখানে সংঘাত সহিংসতার শঙ্কা আছে। এক্ষেত্রে প্রতিরোধের প্রস্তুতি আছে প্রশাসনের। তারা সহযোগিতা চান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, দিনাজপুর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত প্রায় 18,32,000 ভোটারের উপকূলীয় জেলা সাতক্ষীরা। সুন্দরবন আর সীমান্তবর্তী জনপদে নির্বিঘ্নে ভোট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার 4টি আসনেই বড় 2 দল আর জোট প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা জানালেন ভোটাররা। সাতক্ষীরা থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট আর ছবি তুলেছেন লুৎফুর রহমান। দীর্ঘদিন ধরেই মানুষ উন্নয়ন বঞ্চিত। নির্বাচনের ঠিক 2 দিন আগে এখানকার মানুষ আসলে কি চায়, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে তাদের চাওয়া পাওয়া জানতে আমরা এসেছি এই গাবুরা ইউনিয়নে। সুন্দরবনের খোলপেটুয়া নদী এই উপকূলের মানুষের জীবিকা আর জীবনযুদ্ধ দুটোই নদী আর বনকে ঘিরে। বলা হয় হোয়াংহো যদি চীনের দুঃখ হয় তাহলে গাবুরার দুঃখ খোলপেটুয়া। প্রতি বর্ষায় যার ভাঙনে দিশেহারা হন অর্ধ লক্ষের এই জনপদ। আমাদের যে কি দুর্ভোগের নির্বাচন দায়ের আসে, কিন্তু আমাদের কোনো উন্নয়নই হয় না। সমস্যা যেখানে যা থাকবে সেইখানে একটু ঠিকঠাক করে দিতে হবে, খেয়াল খুশি রাখতে হবে জনগণের পরে। ভোট আসে যায়, প্রার্থীদের প্রতিশ্রুতি নির্বাচনের আগে যতটা জোরালো থাকে ফলাফলের পর ততটাই নীরব। তাই ভাগ্য ফেরে না এই অঞ্চলের মানুষের। আমাদের রাস্তাঘাটটা ভালো হোক, আমাদের গ্রামে একটা হাসপাতাল হোক। গাবুরা ইউনিয়ন, ওখানে হচ্ছে পানির সমস্যা মেন, তারপরে এই যে হসপিটাল নেই, রুগী নিয়ে পারাপারের জন্য বিশাল সমস্যা। প্রথম সমস্যা বেড়িবাদ, তারপরে হচ্ছে এখানে চিকিৎসার সমস্যা প্লাস পানি। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন, ভোট নিয়ে বেশ সচেতন এই অঞ্চলের বাসিন্দারা। বলছেন এখন পর্যন্ত স্বস্তির পরিবেশ আছে এই উপকূলে। যেগুলো বাহিনীর লোক আমাদের পদক্ষেপ নিচ্ছে সেগুলো ইনশাল্লাহ ভোটের পরিবেশ বা কেন্দ্রগুলো তারা নিয়মিত পর্যবেক্ষণ করতেছে। আমরা আশা করছি যে এবার নির্বাচন খুব সুষ্ঠু হবে, আমরা সবাই নিজের দায়িত্ব হিসেবে ভালোভাবে ভোট দিতে পারবো আমরা আশা করছি। সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রায় 600 সেনা সহ বিভিন্ন বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকছেন নিরাপত্তায়। পরিবেশ যেটা বলবো যে আজ থেকে প্রচারণা বন্ধ। আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছে তারা মাঠে আছে, তারা বিভিন্ন ধরনের টহল পর্যালোচনা করছে, মোবাইল কোর্ট করছে এবং বিশেষ করে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এই জন্য আমরা ভোটারদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভাও করেছি। জেলার 4 আসনের বিপরীতে প্রার্থী 20 জন, 18,32,000 ভোটারের বিপরীতে কেন্দ্র সংখ্যা 609টি, যার মধ্যে 17টি কেন্দ্র আছে 2 দ্বীপ ইউনিয়নে। উপকূলের মানুষগুলোর চাহিদার পাল্লা খুব একটা ভারী নয়। লবণ জলে গড়া মানুষগুলো চান দুবেলা দুমুঠো খেয়ে যাতে অন্তত নিরাপদে জীবনযাপন করতে পারেন। আর তাই 12 ফেব্রুয়ারি নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি যাতে তাদের এই নিরাপদ ব্যবস্থাটা নিশ্চিত করেন, সেই প্রত্যাশা উপকূলের মানুষের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গাবুরা, সাতক্ষীরা। বাংলাদেশের সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশন। দীর্ঘ সময় পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি গভীর আগ্রহ নিয়ে প্রত্যাশা করছে সংস্থাটি। সকালে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা বলেন মিশন সদস্যরা। বলেন ইইউ এর 87 সদস্য রাষ্ট্রসহ অংশীদার দেশগুলোর পেশাদারভাবে প্রশিক্ষিত পর্যবেক্ষকরা এই মিশনে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা বলেন মাঠ পর্যায়ে কাজ করা সহকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিগুলো মেনে
মেনে চলবেন। ঢাকায় অবস্থানরত টিম সার্বক্ষণিক মাঠ পর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখবে। পাশাপাশি মূল বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করবে। এ সময় তারা বলেন, নির্বাচন শেষ হওয়ার পর আরও একটি বিস্তৃত চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে, যেখানে বিভিন্ন বিষয়ে সুপারিশও অন্তর্ভুক্ত থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টার স্বামী স্ত্রী এবং উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেল অর্থবছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল বিদায়ের আবহ। দায়িত্ব শেষ করে দপ্তর গুছিয়ে নেন উপদেষ্টারা। অনেকেই সংবাদ সম্মেলনে তুলে ধরেন 1.5 বছর দায়িত্ব পালনের সাফল্য ব্যর্থতা। মাত্র একদিন বাদই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ উপলক্ষে বুধবার 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের শেষ দিন আজ। উপদেষ্টাদেরও ছিল শেষ কর্মদিবস। অবশ্য শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। প্রবেশ পথগুলোতে ছিল না গাড়ির জট, নেই দর্শনার্থীদের ভিড়। দিনভর সংবাদ সম্মেলনে উপদেষ্টারা তুলে ধরেছেন 1.5 বছরের দায়িত্ব পালনের সাফল্য ব্যর্থতা। মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। এটাকে আমরা আরো ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলি চলমান আছে। যতগুলো সংস্কার আমি উদ্যোগ নিয়েছি তার 30 থেকে 40 ভাগ করতে পেরেছি। বাকিগুলো এই যে সেক্রেটারিয়েটটা দেখছো, এই সেক্রেটারিয়েটের যে করিডোরগুলো দেখছো, এই করিডোরের অন্ধকারের ভিতরে টেবিল থেকে টেবিলে, দপ্তর থেকে দপ্তরে হারিয়ে বসে আছে। নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করা, মৎস্য সম্পদ রক্ষা, সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মাছ চাষিদের সুরক্ষায় এ খাতে আইনবিধি অধ্যাদেশ প্রণয়নের কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান, নিশ্চয় হবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো ঠিক করতে পারলেও ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানগুলোর পুরোপুরি সংস্কার করতে না পারা, পাচার হওয়া অর্থ ফেরাতে না পারাকে ব্যর্থতাই মনে করেছেন অর্থ উপদেষ্টা। আমরা তো ভুল একটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হয় তাদের নিয়ে যাও। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেন। বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌখাতে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এই পোর্টকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আরো অগ্রগতি করতে হয়, তাহলে এই পোর্টের ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক যা কিছু আছে আরো ইন্টারন্যাশনালাইজ হতে হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টার স্বামী স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 1.5 বছরে দুর্বৃত্তদের বিরুদ্ধে সামগ্রিকভাবে কাজ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয় ব্রিফিংয়ে পণ্য মূল্য নিয়ে সন্তুষ্টির কথাও বলেন উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে লাভবান হয়েছে বাংলাদেশ। ইচ্ছা হলে পাল্টা চুক্তি বাতিল করতে পারবে পরবর্তী সরকার। শেষে নিজের কর্মকাণ্ডে ভুল ত্রুটির জন্য ক্ষমা চান বাণিজ্য উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে অবগত করতে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সামগ্রিক বিবেচনায় আমাদের ব্যর্থতা নাই, এটা আমি বলবো না। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন উপদেষ্টা। জানান, মূল্যস্ফীতি কিছুটা সহনীয়, তবে তেলের দাম এখনও নাগালের বাইরে। বলেন, আলু এবং ডিমের দাম আর কমা উচিত নয়। ডিমের দাম বলেন, চিনির দাম বলেন, আলুর দাম বলেন, চালের দাম বলেন, ডালের দাম বলেন, সামগ্রিকভাবে তো আমার কাছে মনে হচ্ছে ভালোই আছে। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরও কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। নিজের কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং সৎ উদ্দেশ্য ছিল বলে দাবি করেন শেখ বশিরউদ্দিন। বলেন, গেল সরকারের সময় সবকিছুর নিয়ন্ত্রণ করেছে চিহ্নিত কয়েকজন ব্যবসায়ী। দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার সামগ্রিকভাবে কাজ করেছে। আমাদের মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়গুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি, আমি আশা করি যে এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি। বাংলাদেশের চিহ্নিত কিছু ব্যবসায়ীর হাতে এই সমস্ত ব্যবসা নির্দিষ্ট ছিল। এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই না। বৈষম্যহীন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি, তার ফলে প্রচুর ট্রেড ইনক্লুশন হয়েছে।
উপদেষ্টা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা চুক্তি করায় লাভবান হবে বাংলাদেশ। 20% থেকে কমে শুল্ক হার এখন 19%। দাবি করা হয় যুক্তরাষ্ট্র থেকে তুলা এনে রপ্তানি করলে শূন্য পাল্টা শুল্ক সুবিধা বিশ্বের আর কোনো দেশ পায়নি। 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের শূন্য শুল্ক শূন্য, এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি, এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নাই। উপদেষ্টা মনে করেন যুক্তরাষ্ট্র থেকে ঢালাও আমদানির শর্ত অস্বস্তি তৈরি করবে না। এই চুক্তি থেকে যে কোনো সময় সরে আসতে পারবে বাংলাদেশ। নতুন সরকার গঠন হওয়ার পরে সাথে সাথে আমি আমার কর্মজীবনে ফেরত যাব। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দিবেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কুকি ও নাগা সম্প্রদায়ের মাঝে হওয়া ব্যাপক সংঘর্ষে উত্তাল ভারতের উত্তর ও পূর্ব মণিপুর রাজ্য। শনিবার নাগা সম্প্রদায়ের টাঙ্কুল নাগা নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে সহিংসতা। প্রাথমিকভাবে ভুক্তভোগীর পরিবারের সাথে আলোচনার মাধ্যমে মীমাংসা হলেও হঠাৎ উত্তেজিত হতে শুরু করে পরিস্থিতি। আহত হয় বেশ কয়েকজন। বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দেয় কুকি বিচ্ছিন্নতাবাদীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এলাকাটিতে কারফিউ জারি করেছে প্রশাসন। ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের কুকর্মের নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্দোলনের সড়কে নামে শত শত মানুষ। ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের ডাকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। প্ল্যাকার্ড, পতাকা হাতে জানায় প্রতিবাদ। এ সময় সড়কে শুয়ে বসেও আন্দোলনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেললে ব্যারিকেডের ওপর উঠে স্লোগান দেয় প্রতিবাদরত মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এদিকে এক বিবৃতিতে এপস্টেইন নথিতে নরেন্দ্র মোদীর নাম আসার বিষয়টিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।